সফরের দ্বিতীয় দিনে আজ কক্সবাজার পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড়। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। কক্সবাজার বিমানবন্দর থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবে প্রতিনিধি দলটি। তারা উখিয়ার ক্যাম্প 4, ক্যাম্প এক্সটেনশন, ক্যাম্প 8W এবং ক্যাম্প 6 পরিদর্শন করবেন। এসব ক্যাম্পে দলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল 5:30টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে প্রতিনিধি দলের মত বিনিময় হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও বৈঠক করার কথা রয়েছে সার্জিও গড়ের। রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে তার মত বিনিময়ের সম্ভাবনা রয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। সে ব্যাপারে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সম্বন্ধে বিস্তারিত জানাবেন। সার্জিও গড়কে ইতিমধ্যে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছালেন। যখন সময় 11:40-45 তখন কক্সবাজারে এসে পৌঁছালেন। এখন তিনি এক্সিট গেট থেকে বের হননি। আমরা আশা করছি কিছুক্ষণের বাদেই তিনি এখান থেকে বের হবেন এবং তার গাড়ি প্রস্তুত করা হয়েছে। দুইটি ফ্ল্যাগ দেখছেন আপনি, বিশেষ প্রতিনিধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকা সেটা আপনি খেয়াল করছেন। এই গাড়ি বহন করে তাকে নিয়ে যাওয়া হবে এবং এখানে মার্কিন রাষ্ট্রদূতের যে বিশেষ প্রতিনিধি গড়, তার সাথে বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হচ্ছে আসবেন এবং 14 জন সদস্য তার সাথে সফর করবেন। আমরা আশা করছি একটু আমরা যদি অপেক্ষা করে হয়তো বা তার ছবি আমরা পেয়ে যেতে পারি। আজকে এখান থেকে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, আপনি যেমনটি বলছিলেন, এবং সেখানে রোহিঙ্গাদের কার্যক্রমগুলো দেখবেন, রোহিঙ্গা পরিস্থিতি দেখবেন, রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশটা দেখবেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের যে বিষয়টি, সেখানে আগ্রহ অনাগ্রহের বিষয়গুলো শুনবে রোহিঙ্গাদের কাছ থেকে। পাশাপাশি হচ্ছে যে এখানে যে অর্থনৈতিক একটা যে আপনার বিশ্বব্যাপী যে রেশনটা কমে যাচ্ছে, অর্থাৎ অনুদানটা কমে যাচ্ছে, সেটাকে স্থায়িত্বকরণের ক্ষেত্রে হয়তোবা তার এই সফর ভূমিকা রাখতে পারে। এবং স্থানীয় যে জনপ্রতিনিধি আছে, রোহিঙ্গা প্রতিনিধি আছে, পাশাপাশি হচ্ছে এনজিও কর্মী যারা আছে, তাদের সাথে করণীয় ঠিক করতে পারেন। এ ধরনের ওই যে আনঅফিসিয়ালি কিছু কথাবার্তা তিনি বলতে পারেন। অর্থাৎ তার এই সফর রোহিঙ্গা প্রত্যাবাসন, তার এই সফর রোহিঙ্গাদের অনুদানের স্থায়িত্বকরণ এবং তার এই সফর রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গাদের অবস্থানটা কতটুকু শক্তিশালী হবে সে বিষয়ে গুরুত্ব বহন করে। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই গাড়িতে উঠবেন এবং এর পরই তিনি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিবেন। হয়তোবা তিনি যখন প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন আজকে বা আগামীকালকে, তখন হয়তোবা আমরা বিস্তারিত জানতে পারবো তার সফরের কারণ কি হতে পারে এবং তিনি রোহিঙ্গাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা থাকবে আগামীতে, সে বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো। তারপরও আজকে এই সফরের পরে তার সাথে আমরা যারা সংবাদ মাধ্যমগুলো আছে, সেই সংবাদ মাধ্যমগুলো তার সফরের কারণ জানবার চেষ্টা করব, রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে, স্থায়িত্বকরণের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব তিনি কি বলছেন, তার সফরের কারণটা কি। জয়তি। মিন্টু, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কক্সবাজারে থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। এদিকে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসা বাতিল সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয় ভিসা বাতিলের যে সংখ্যা গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়। ভিসা বাতিল হওয়ার সংখ্যা 626 জন। মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো আলাপ হয় নাই। মিয়ানমার সরকারের সাথে আমরা আলাপ করছি, সেটা তো মালয়েশিয়া থেকে উনি বলেছেন, কিন্তু এটা অবশ্যই আমাদের যদি রোহিঙ্গা নেওয়ার থাকে সেটা তো রিপ্যাট্রিয়েশন ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। তো সেটা যদি হয় সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং এটা অত্যন্ত ভালো একটা সুসংবাদ হবে। কিন্তু আমরা মিয়ানমারের সাথে যোগাযোগ করছি, এখনো কোনো ডেফিনেট কিছু আমরা জানি না। এই যে 626 জন, তার মধ্যে 417 জনের যে ডাটা, যে লিস্ট আমাদের কাছে আছে, সে 417 জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা এক ধাপ শিথিল করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল 3 থেকে লেভেল 2 এ নামিয়ে এনেছে দেশটি। আগের তুলনায় বাংলাদেশ ভ্রমণকে এখন বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করায় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক শেষে এক টেক্সট বার্তায় বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন সার্জিও গর। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন। একই সাথে আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছে বাংলাদেশ। তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে আশুলিয়ার বেশিরভাগ গার্মেন্টসে। কর্মকর্তারা জানান, গ্যাস না থাকার কারণে অনেক কারখানার বয়লার সচল রাখা যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে উৎপাদনের শেষ ধাপ ফিনিশিং, আয়রন, ড্রাইং ও প্যাকেজিংয়ে, যে কারণে নির্ধারিত সময়ে বিদেশে পণ্য পাঠানো নিয়ে উদ্বেগ বাড়ছে মালিকদের। জাহেদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। আশুলিয়া, জামগড়া, কাঠগড়া, জিরাবো, নরসিংপুর, বেরুন, শিমুলতলা, পলাশবাড়ি, নিশ্চিন্তপুর, বাইপাইল ও জিরানি সহ বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায় নাজুক অবস্থায় আছে গ্যাস নির্ভর কারখানাগুলোর উৎপাদন। কোথাও শ্রমিকরা কাজের অপেক্ষায় বসে আছেন, আবার কোথাও সীমিত পরিসরে বিকল্প ব্যবস্থায় উৎপাদন চালানো হচ্ছে। আয়রনের কাজ করি, এখানে গ্যাসের সংকটের কারণে আমরা কয়েকদিন যাবত কাজ করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি খেয়ে থাকবো? 4-5 দিন দিয়ে গ্যাস নেই, বুঝছেন। গ্যাসের কারণে আমরা সকালে আসি, 8টার পরে এসে 8:30 দিক চলে যাই। মালিক পক্ষ কিভাবে টাকা দিব আমাদের? টাকা তো কাজ না করতে পারলে টাকা পাবো না। আমরা সারাদিন বসে থেকে সন্ধ্যার পরে চলে যাই। কারখানা মালিক ও পরিচালকরা বলছেন, এই অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি পণ্য পাঠানো। সময় মতো সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম ও ক্রেতাদের অবস্থার সংকট হওয়ার শঙ্কা রয়েছে। আমাদের যদি গুডসটা ওয়াশ না হয় তাহলে আমাদের কোনো কিছু করার থাকে না। সোয়েটার আইটেম ওয়াশের কারণে আপনার হাইড্রো অফ আছে, আয়রন অফ আছে, সেক্ষেত্রে আমাদের কোম্পানির বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা কাজ করতে পারতেছি না, কাজ করে আমরা বেতন দিতে পারি না। এই মুহূর্তে যদি শিপমেন্ট না করতে পারি, আগামী 7-8 তারিখে আবার স্যালারি আসতেছে, আমি কিভাবে শিপমেন্ট করব, কিভাবে শ্রমিকদের বেতন দিব? এ নিয়ে তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল বিপণন কর্মকর্তা জানান, সংকটের কারণ চিহ্নিত করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। আগামী 15 দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। তো আশুলিয়া, মানিকগঞ্জ এগুলো হলো সোর্স থেকে দূরে, তো সবচেয়ে সাফারার বেশি এই এলাকায়। এলএনজি যে টার্মিনাল আমাদের ডিস্টার্ব আছে, ওইটা অনলাইনে আসতে আরো সম্পূর্ণ অনলাইনে আসতে 15 দিন লাগবে। তো হোপফুলি এরপরে গ্যাস সমস্যার সমাধান, সংকট কিছুটা লাঘব হবে। মালিকরা আরও জানান, গ্যাসের নিম্নচাপের সমস্যা নতুন নয়, তবে এবারের সংকটে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুতর। শাকিলা শম্পা, ৭১। আশুলিয়া গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিভিন্ন খাতে, সেখানকার সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক গ্যাস সংকট কত তীব্র হচ্ছে, কোন গ্রাহকরা বেশি দুর্ভোগে আছেন এবং সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে, সংশ্লিষ্টরা কিছু বলছেন কিনা, সব মিলিয়ে জানাবেন। চৈতে এই মুহূর্তে আছি আসলে বাইপেল এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, গ্যাসের যে সংকট সেটি কিন্তু ইতিমধ্যে শিল্পাঞ্চল আশুলিয়া এবং সাভারে কিন্তু তার তীব্র প্রভাব কিন্তু আমরা দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি স্টেশনগুলোর পাশাপাশি কিন্তু আবাসিক এবং যে সকল শিল্প কারখানা রয়েছে সেগুলোতেও কিন্তু গ্যাস সংকটের একটু প্রভাব দেখা গিয়েছে। আপনাকে যদি আমি দেখাই যে ইতিমধ্যে যে সিএনজি স্টেশনটি রয়েছে সেটিতে কিন্তু এখানে দীর্ঘ সারিতে কিন্তু বিভিন্ন যানবাহন আসছেন, তারা কোনো রকম গ্যাস সরবরাহ করতে পারলেও আমরা কিন্তু দেখছি যে কলকারখানা যারা রয়েছেন তারা যেমনটি অভিযোগ করছেন যে এই গ্যাসের প্রেশার কম থাকায় তাদের যে ড্রাইং সেকশনগুলো রয়েছে এবং ওয়াশিং প্ল্যান্টের যে সেকশনগুলো রয়েছে সেটি কিন্তু থেকে কিন্তু বন্ধ রাখা হচ্ছে, এবং যার ফলে শ্রমিকদের মধ্যে কিন্তু একটু তাদের সমস্যা এবং তারা যে কর্ম করতে পারছে না সেখানে কিন্তু তারা একটু অনিশ্চিতের মধ্যে রয়েছে, যে বেতন নিয়ে তাদের কিন্তু দুশ্চিন্তা। আমরা যদি এখানকার একজন গাড়ি চালকের সাথে কথা বলি, আপনাদের কি সম্মুখীন হতে হচ্ছে এই গ্যাস সরবরাহ? এখন এদিকে আশুলিয়ার দিকে মোটামুটি একটু লাইনে আসছে, কিন্তু ঢাকার দিকে অনেক সিরিয়াল, ঢাকার দিকে সিরিয়াল পাওয়া যায় না, গ্যাস পাওয়া যায় না, খুব কষ্টে আছি আমরা।
এই যে প্রতিদিন যে চলাফেরা করে মানে সেই ক্ষেত্রে কত করে গ্যাস প্রয়োজন? আমাদের প্রতিদিন প্রায় 1000 টাকার গ্যাস লাগে, কিন্তু পাই না আমরা। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি, যেহেতু এখানে দায়িত্বে আছেন, কি পরিমাণ গ্যাস আপনারা সংগ্রহ করতে পারছেন বা কেন পাচ্ছেন না, একটু যদি বলতেন। আচ্ছা, যেমনটি দেখছেন যে এখানে যারা পাম্পের দায়িত্ব রয়েছে, কি পরিমাণ গ্যাস সংগ্রহ করতে কেন পাচ্ছেন না বা কোনো লোডশেডিং? লাইনে গ্যাস খুবই কম। এখন আমাদের দরকার 15 PSI, এখন বর্তমানে আছে মাত্র আমার 2 PSI। 2 PSI এর কারণে আমাদের গ্যাস সংগ্রহ করতে অনেক কষ্ট হয়, আমাদের গাড়ি ডেলিভারি দিতে অনেক দেরি হয়। একটা 500 টাকা গ্যাস ঢুকতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা সিএনজি ফিলিং স্টেশনের কর্মীরা রয়েছেন, তারা যেমনটি যে তাদের যে চাহিদা 15%, সেই 15 PH এর মধ্যে কিন্তু তারা মাত্র 2 PH পাচ্ছে। আমি এখানকার যারা তিতাসের কর্মকর্তা রয়েছে আশুলিয়া জোনাল বিপণনের তিনি ব্যবস্থাপকের সাথে আমি কথা বলেছি, তিনি যেমনটি আশ্বাস দিয়েছেন যে আগামী 15 দিনের মধ্যে এই গ্যাস সংকটের যে গ্যাসের যে প্রেশার সেটি কোনো রকম স্বাভাবিক হওয়ার কিন্তু একটি আশার আলো কিন্তু তিনি জানিয়েছেন আমাদের কাছে। চৈতি, অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আশুলিয়া থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা নাজেহাল হচ্ছে, এটা সরকারি দলের লোকেরা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে আরো বলেন, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না জামায়াতে ইসলামী। যে এই বিভাগের মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে, তিনি গদিতে বসেই বলে দিলেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে ছাদা বলা যাবে। ওনার এলাকায় ছাদা বন্ধ হয়েছে, আমি জানি না একেবারে তৃণমূলের সব কিছুতে ছাদা বন্ধ হয়েছে কিনা। ছাদা বন্ধ করবে না বলে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে। ছাদাবাজি নির্মূল করুন, কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব, কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। চলছে সংবাদ সংযোগ, ফিরছে বিরতির পর। 71 সাথে থাকুন। আগামী এক সপ্তাহে সমুদ্রে লঘুচাপ হবার সম্ভাবনা নেই, তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কাও নেই, পূর্বাভাসে দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আগামী 3 থেকে 4 দিন দেশের আবহাওয়া একই রকম থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলায় বেশি বৃষ্টি থাকবে। তবে 4 আগস্ট থেকে তিস্তা অববাহিকা অঞ্চলে আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বর্তমানে দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ঢাকাতে আগামী কয়েকদিন থেমে থেমে হালকা বৃষ্টিপাত হবে। তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা 36 ডিগ্রির মতো অনুভূত হবে। লালমনিরহাটের তিস্তা ধরলা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 22 কিলোমিটার এলাকা। এতে আতঙ্কে জেলার কয়েক লাখ মানুষ। দ্রুত সংস্কার না করলে বাঁধটি ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ার শঙ্কায় তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, অনুমোদন পেলে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। তিস্তা ব্যারেজ থেকে লালমনিরহাটে তিস্তা রেল সেতুর দৈর্ঘ্য 84 কিলোমিটার। এর মধ্যে 11 কিলোমিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও 73 কিলোমিটারে নেই। নদীর পানি বাড়লেই অরক্ষিত ফাঁকা জায়গাগুলো দিয়ে লোকালয়ে পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়। এ অবস্থায় তিস্তার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11 কিলোমিটার এলাকায় ভাঙাচোরা ও খানাখন্দে ভরে গেছে। আর ধরলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11 কিলোমিটার অংশও ঝুঁকিতে। এতে আতঙ্কে নদীপাড়ের মানুষ। বাঁধগুলো দ্রুত সংস্কার না করলে জেলা জুড়ে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন জেলাবাসী। বন্যা আসতেছে, এই যে বড় বন্যা হলে এটা তো ভাঙে যাবে, মনে করেন যে লালমনিরহাট শহর পর্যন্ত এটা ডুবে যাবে। বাঁধের সমস্যা, আমাদের চলাফেরার খুব কষ্ট হয়ে যায়, গাড়ি ঘোড়া যেতে পারে না, চলার মতোই কোনো রাস্তা নেই। আবার তো মনে করেন বাড়ি ঘরের সমস্যা, আমাদের এইখানে এই যেগুলা বাড়ি দেখেন সবগুলা ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী জানান 2017 সালে ধরলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জেলা জুড়ে বন্যা হয়েছিল। আবারও কুলাঘাট ওয়াদাবাজার থেকে মোগলঘাট কুরল বাঁধে বড় বড় গর্ত হয়, ভাঙনের ঝুঁকিতে রয়েছে। আমরা অবদার বাঁধে যে ঝুঁকিতে থাকি, একেবারে মোগলহাট থেকে কুলিয়াঘাট ইউনিয়নের অবদা বাজার পর্যন্ত আমরা খুব আতঙ্কে থাকি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য। অবদার বাঁধটা ভাঙ্গি গেছে, ভাঙ্গি গেলে বাড়ি ঘর চলে যাব,
মানুষের থাকার কষ্ট হয়ে যাবে, অবদাটা বান্ধা খাবে, ঠিক করা খাবে, না করলে মানুষের অসুবিধা হয়ে যাবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই অবদাবারটা আপনারা সঠিকভাবে মেরামত করেন। এদিকে জেলার হাতীবান্ধা ব্যারেজ থেকে মহিষখোঁচা চণ্ডীমারি পর্যন্ত নেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার 25টি গ্রাম ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বেশি ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন পেলে সংস্কার কাজ শুরু হবে। তিস্তা নদী, এটি লালমনিরহাট অংশে উভয় তীরে 80 কিলোমিটার প্রায় আমরা লালমনিরহাট পানি উন্নয়ন বিভাগ থেকে দেখে থাকি। এর মধ্যে 29.20 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। গত 2 অর্থ বছরে আমরা প্রিকশনারি প্রায় 10 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করেছি। এছাড়াও আমাদের অধিক ঝুঁকিপূর্ণ এখনও 11 কিলোমিটার রয়েছে। বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছি। আমরা অনুমতি সাপেক্ষে ঝুঁকিপূর্ণ স্থানে কাজ বাস্তবায়ন করব। তিস্তা ও ধরলাপাড়ের অরক্ষিত জায়গাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি ও ভাঙাচোরা বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন জেলাবাসী। শাকিলা সিথি, ৭১। ভূমি অফিসে হয়রানি কিংবা থানায় জিডিতে গড়িমসি, হাসপাতালে চিকিৎসক নেই কিংবা পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। কোথায় জানাবেন এসব অভিযোগ? যে অভিযোগে মিলবে সমাধান। সরকারের অভিযোগ প্রতিরক্ষা সংস্থা ব্যবস্থা বা জিআরএস দিচ্ছে এইসব নাগরিক সমাধান। পরিচয় গোপন রেখে ওয়েবসাইটে কিংবা 333 হেল্পলাইনে আপনি জানাতে পারবেন আপনার অভিযোগ। কর্তৃপক্ষ বলছে, অভিযোগে শুধু সমাধানই মিলছে না, প্রতিষ্ঠানগুলো হচ্ছে আরো সতর্ক। বিস্তারিত জানাচ্ছেন শাহানাজ শারমিন। চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার চাচার জন্য, তিনি গুরুতরভাবে অসুস্থ ছিলেন। হাসপাতালে সেবা না পেয়ে যখন অসুস্থ চাচাকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন দিনাজপুরের তাসফিন, তখন তিনি দ্বারস্থ হয়েছিলেন 333 হেল্পলাইনের। সরকারি হাসপাতাল বা একটা ডাক্তারের কাছে অবশ্যই কোনো গুরুতরের কারণেই গিয়েছি, বাট সম্ভব হয়নি সে সহায়তাটা পাওয়ার। পরবর্তীতে আমি 333 এর মাধ্যমে কল করি। অন্যদিকে পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্মে নাজেহাল কুমিল্লার জেরিন। অভিযোগে মিলেছিল সমাধানও। 2 জন লোক এসে বলল যে আপনি কি খুব দ্রুত কাজটি করাতে চান, আমাকেও এসে বলল। তো আমি ওনাদের ডাকে সাড়া দিইনি, বুঝতে পেরেছি যে ওরা দালাল। তো আমার আশেপাশে যারা ছিল তারা ওনাদের সাথে যায় এবং যাওয়ার পরে ওনারা কি করে কাজটা খুব দ্রুত করে দেয় ওনাদের, কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তাসফিন জেরিনের মতো দেশের নানা প্রান্ত থেকে সেবা না পেয়ে নাকাল হওয়া এমন মানুষের অভিযোগে প্রতিদিনই ব্যস্ত থাকছেন কল সেন্টারের কর্মীরা। তারা বলছেন, ভূমি অফিস সংক্রান্ত অনেক অভিযোগ আসে, সাব রেজিস্ট্রার অফিস সংক্রান্ত অভিযোগ আসে। অভিযোগ করতে গেছে তো ওনার থেকে ঘুষ দাবি করা হয়। যেমন ডিউটি অফিসার যিনি আছেন ওনার কাছে তো অভিযোগ রাখবে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছে এবং তার কাছে নির্ধারিত ফির বাইরে ফি চাওয়া হয়, সেক্ষেত্রে সে ওখানে জানায়। অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস নামে পোর্টালে নাগরিকরা নিজের পরিচয় গোপন করেও পারেন অভিযোগ করতে, অথবা সরাসরি রয়েছে 333 হেল্পলাইন। পরিসংখ্যান বলছে 2023-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 30 জুন পর্যন্ত 333 হেল্পলাইনের অভিযোগ জমা পড়েছে 3000-এরও বেশি। কিভাবে কাজ করে 333 হেল্পলাইন? কমপ্লেন করার পর তখন আমরা তাদেরকে জিআরএস এর কমপ্লেন সাবমিটের যে প্রসেসটা সেটা পুরোটা তাদেরকে তখন বলছি। ট্র্যাকিং নাম্বার দিয়ে যখন ট্র্যাক করে তাকে জানাচ্ছি, তখন দেখছি যে অভিযোগ রাখার পর সেগুলো নিয়ে কাজও হচ্ছে। বিষয়টি আরো ব্যাপকভাবে প্রচারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন হেল্পলাইন পরিচালনাকারী সংস্থার এই কর্মকর্তা। সরকারের উচিত এই জিনিসটাকে আরেকটু জনপরিসরে আনা, এটা নিয়ে যাতে কথা হয়, এটা নিয়ে যাতে বিভিন্ন জায়গাতে সরকারের বিজ্ঞাপন থেকে ধরে আদার সরকারের যতগুলো মাধ্যম আছে এই সকল মাধ্যমগুলোতে যাতে এই বিষয়টা নিয়ে আলোচনাটা থাকে। সরাসরি দপ্তর নির্ধারিত অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার কাছেও লিখিতভাবে অভিযোগ করা সম্ভব। সংশ্লিষ্ট কার্যালয়ে এমন অভিযোগ প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা বাড়ায় বলছেন প্রকল্প পরিচালক। এটা একটা সহজ পদ্ধতি এবং মানুষের যে সুযোগটা পাওয়ার অধিকার সেটা সংরক্ষিত হয়। তো এতে সচেতনতা বৃদ্ধি পায় যে না, এটা আমি যদি কোনোভাবে ডেভিয়েশন করি তাহলে এটা অন্যান্য দপ্তরে এই কমপ্লেনটা চলে যাবে। তো এতে সেবার মানটা উন্নত হয়। অভিযোগের নিষ্পত্তি সন্তোষজনক না হলে আপিল করারও বিধান রয়েছে। শাহানাজ শারমিন, ৭১, ঢাকা। মানিকগঞ্জের বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা কেজিতে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। টানা বৃষ্টিতে মরিচ ক্ষেত ডুবে যাওয়ায় উৎপাদন কমেছে, এতেই মরিচের দাম বেড়েছে বলছেন কৃষক, আড়তদার ও খুচরা বিক্রেতারা। বিস্তারিত মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদনে। মানিকগঞ্জের খুচরা বাজারগুলোতে গেল সপ্তাহে যে কাঁচামরিচের দাম ছিল কেজি প্রতি 160 টাকা, এ সপ্তাহে তা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। কাঁচামরিচের এমন বাড়তি দামে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাধ্য হয়ে চাহিদার তুলনায় অনেকটা কম পরিমাণে মরিচ কিনছেন তারা। কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। সপ্তাহে যে দাম ছিল এখন বেশি দাম হয়েছে, অস্বাভাবিক ঊর্ধ্বমুখী, যেটা আমাদের জন্য খুবই কঠিন ক্রয় করা। খুচরা বিক্রেতারাও বলছেন পাইকারি আড়তে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে, বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। গত সপ্তাহে একটু কম দাম ছিল, এই সপ্তাহে বেশি দাম, টানা বৃষ্টির কারণে দাম বেশি। আমাকে কিন্তু হচ্ছে ডাবল দিয়ে, এই জন্য আমরা আপনার পার কেজিতে 10 টাকা 15 টাকা করে বেশি বিক্রি করছি। মানিকগঞ্জের কাঁচামরিচের সবচেয়ে বড় পাইকারি আড়ত বসে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজারে। স্বাভাবিক সময়ে সেখানে প্রতিদিন গড়ে 100 মণ কাঁচামরিচ বেচা কেনা হয়, কিন্তু এখন অর্ধেক কাঁচামরিচও আসছে না বলছেন আড়তদাররা। 20 টাকা পাওয়া, 80 টাকা পাওয়া গেছে। এখন তো আমরা বেচছি 60 টাকা 70 টাকা, তো আমার কিনা লাগতেছে 400 টাকা কেজি। এখন কাঁচামরিচের বাজার হলো 300-320। হাটের অবস্থা খুব খারাপ, মরিচ নাই। এলাকা হলে মানিকগঞ্জ হচ্ছে বরঙ্গাইল হাট হচ্ছে মরিচের বৃহত্তর এলাকা, কিন্তু মরিচ নাই। এদিকে প্রান্তিক মরিচ চাষিরা বলছেন টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে থাকায় মরিচ ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমের অর্ধেক মরিচও তোলা সম্ভব হয়নি। এখন যদি বৃষ্টিতে ক্ষেত আমাদের না মারা যাইতো, তাহলে 3-4 মণ করে মরিচ আমরা প্রতিদিন বিক্রি করতে পারতাম। এইবারে অনেক বৃষ্টি হয়ে গেছে, এই কারণে মরিচ গাছগুলি ওরা বাঁচতে পারে নাই, মারা গেছে। পাইকারি আড়তগুলোতে অন্য জেলা থেকে মরিচ আমদানি না বাড়লে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জুনের চেয়ে জুলাইয়ে এই প্রকোপ অনেকটাই বেশি। প্রতিদিনই রূপগঞ্জ 50 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন রোগী। সরকারি হিসেবে এ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 64 জন হলে বেসরকারি হাসপাতাল সূত্রে আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেশি। উপজেলার সরকারি হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রায় 20 লাখ মানুষের বসবাস এখানে। এডিস মশার কামড়ে জ্বর, ব্যথা, বমি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন আক্রান্তরা। উপজেলার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। চলতি মাসে সরকারি হিসেবে রূপগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 70 জন। তবে বেসরকারি হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা 200-রও বেশি। এদিকে রোগী ও স্বজনদের অভিযোগ, উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ ওয়ার্ড ও টয়লেটের অবস্থা একেবারেই নাজুক ও অপরিচ্ছন্ন। পরিবেশ ভালো না, অপরিষ্কার, বাথরুম গোসলখানা যাওয়া যায় না, একের গন্ধ, দুর্গন্ধ। নাপা ছাড়ার ভাগ্য শুধু এখান বাইরে থেকে কিনে নিয়ে তো হয়। সেবার মান আসলে সরকারি হাসপাতাল যেরকম এরকমই। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেশি। ডেঙ্গু থেকে রেহাই পেতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। পর্যাপ্ত নিয়মকানুন মানি তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে আমাদের আশেপাশে বিভিন্ন ময়লা, বিশেষ ডাব, ফ্রিজের পানি, এই সমস্ত পানি জমা হয়ে কিন্তু সেখানে ডিম হয় এবং সেক্ষেত্রে এইভাবেই কিন্তু ডেঙ্গু রোগটা ছড়ায়। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং একই সাথে বলা হয় যে এখন যে বড় জামা কাপড় যেটা অর্থাৎ শরীর ঢেকে রাখে, এরকম জামা কাপড় পরলেও কিন্তু সেক্ষেত্রে মশার কামড়ের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। দিনের বেলাতেও মশারি ব্যবহার, বাড়ির আশপাশে বা টব ও পাত্রে জমে থাকা পানি ফেলে দেয়া এবং জ্বর হলে পরামর্শ নেওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। হাসিবা আলী বর্ণা, 71। বান্দরবানে রুমায় বগালেক সড়কে মোটরসাইকেলে গভীর খাদে পড়ে
2 পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামির উদ্দিন এবং রূপাইয়া আক্তার রূপা। এদের মধ্যে জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরহান উদ্দিনে আর রূপার বাড়ি ঢাকার গাজীপুরে। বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, সম্প্রতি বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন 10 জনের একটি দল। এদের মধ্যে 8 জন বগালেক কটেজে থেকে যান, কিন্তু জামির উদ্দিন এবং রূপাইয়া আক্তার স্থানীয় ট্যুরিস্ট গাইড না নিয়ে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিখোঁজ হন তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গভীর খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে রুমা হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া মৃতদেহ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।